স্মৃতিতে মাল্যদান পুষ্প অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হয়েছে। আমরা এবার অনুষ্ঠান শুরু করব। এই অনুষ্ঠান আমরা যখন এই সময়ে আমাদের বিদ্যালয়ে সংগঠিত করছি, আমরা মনে রাখছি এই বিদ্যালয়ের ছাত্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই সমাজের যাবতীয় অন্ধকার দূর করার জন্য কি ভূমিকা নিয়েছিলেন। সেই বিদ্যালয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কিছু দায়িত্ব থাকে, আমাদের কিছু কর্তব্য থাকে, এবং আমরা সকলেই জানি অত্যন্ত দুর্ভাগ্যজনক আরজিকর হাসপাতালের যে ডাক্তার, তার হত্যাকাণ্ড আমাদের সকলকে একইভাবে নাড়া দিয়ে গেছে। আমরা বিচলিত বোধ করেছি। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথমে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব, এই আশায়, এই কামনায় যে অন্যায়কারীরা শাস্তি পাবে, ন্যায় বিচার ঘটবে। আজকের অনুষ্ঠানে যে দুজন বিশিষ্ট মানুষকে আমরা বক্তা হিসেবে পেয়েছি, আমরা শুনবো তাদের কথা এবং আমরা শিখবো তাদের কথা থেকে। একজন আমাদের সকলেরই খুবই পরিচিত এবং প্রিয় মানুষ, ডক্টর সঞ্জীব ভট্টাচার্য, এবং আরেকজন রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত তিনি অধ্যাপক পলাশ বরণ পাল। আমরা মাননীয় মহাশয়দ্বয়কে অনুরোধ করি আপনারা মঞ্চে আসবেন, আসন গ্রহণ করবেন। মঞ্চে আহ্বান করছি শ্রীমান অগ্নিপ দে, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। শ্রীমান অগ্নিপ দে, তুমি চলে এসো। অগ্নিপ আমাদের শোনাবে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের সেই গান, প্রভু আমার প্রিয় আমার। অগ্নিপের বেহালা বাদন। বিদ্যালয়ের ২০ বর্ষ পূর্তি অনুষ্ঠানের যে একটি ছোট্ট স্মারক স্বরূপ তুলে দেওয়া হয়েছে ওনাদের হাতে। বিদ্যালয়ের শিক্ষিকা অধ্যাপক পলাশ বরণ পাল এবং ডক্টর সঞ্জীব ভট্টাচার্য। এবার বেহালা বাদন আমাদের বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শ্রীমান অগ্নিপ দে। নমস্কার, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং মাননীয় অতিথিদের নমস্কার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান প্রভু আমারও প্রিয় আমারও গানটি বাজাচ্ছি।
অগ্নিতে বেহারা বাদনের পর এবার আজকের অনুষ্ঠানে বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত ভাষণ। তার আগে আমি মঞ্চে আহ্বান করছি এখানে উপস্থিত সে 3 জন মানুষকে যারা 1972 সালে এই বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছেন, কিন্তু বিদ্যালয় থেকে বেরিয়ে যাননি এবং বিদ্যালয় তাদের মধ্য থেকে বেরিয়ে যায়নি, যারা আজকের এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যাদের খুব বড় ভূমিকা আছে। শ্রী অনিরুদ্ধ দাস মহাশয়, শ্রী প্রলয় ভট্টাচার্য মহাশয় এবং শ্রী দেবরঞ্জন সরকার মহাশয়, আপনাদের অনুরোধ করি আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের বর্তমান ছাত্ররা আপনাদের বরণ করে নেবেন। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বর্তমান ছাত্ররা কৌস্তব পাইন, অরিজিৎ ঘোষ এবং আমাদের গোস্বামী মশাই। এই এক মেলবন্ধন, এই এক অপূর্ব মেলবন্ধন, এই এক প্রাণের মেলবন্ধন, যার কোনো তুলনা করতে হয় না। যে 3 জন বরণ করে নিল, তারা এখন যে সাদা এবং অলিভ গ্রিন ইউনিফর্ম তারা পরছে, এমন মানুষদের যারা অনেক অনেক বছর আগে 72 সালের আগে যারা এই বিদ্যালয়ে এদেরই মতো ছিলেন। ওনাদের মধ্যে শ্রী পরন্তপ বসু মহাশয় এবং শ্রী সন্দীপ মিত্র, ওনারা অনলাইনে রয়েছেন। যদি আমার কথা শুনতে পান, পরন্তপ বাবু এবং সন্দীপ বাবু আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা নিজেরা সশরীরে এখানে নেই উপস্থিত, কিন্তু আমরা আপনাদের উপস্থিতি পুরোপুরি অনুভব করছি। এবার স্বাগত ভাষণ বিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অরুণাভ আদক মহাশয়। নমস্কার। আজ বিদ্যালয়ের প্রাক্তনিক লেখক, কথা সাহিত্যিক ও ইতিহাসবিদ রজনীকান্ত গুপ্তের 175তম জন্মদিন। মূলত তাকে স্মরণ করে 200 বর্ষ প্রাচীন সংস্কৃত কলেজ স্কুলের পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন। আজকের অনুষ্ঠান কোনো আনন্দমুখর সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। বিদ্যালয়ের প্রাক্তনী রজনীকান্ত গুপ্তের জন্মদিন স্মরণের সাথে সাথে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনা, আমাদের বোন, দিদি বা কন্যা যাকে হারিয়েছে, তার আত্মারও শান্তি কামনার দিন। আজকের অনুষ্ঠানে 2টি দিক। এক, বিদ্যালয়ের প্রাক্তনী লেখক, কথা সাহিত্যিক ও ইতিহাসবিদ রজনীকান্ত গুপ্তের 175তম জন্মদিবস সম্পর্কে তাকে নতুন করে কিছু জানা, এবং 2, 1972-এর এই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ 5 জন প্রাক্তনী বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও কর্তব্যের টানে বর্তমান বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক 5 জন ছাত্রকে আর্থিক অনুদান দিয়ে তাদেরকে আরো উচ্চশিক্ষার দিকে অগ্রসর করে দেওয়ার ব্রত নিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমরা স্বাগত জানাবো বাংলা ভাষায় পদার্থ বিজ্ঞান চর্চা এবং বাংলা সাহিত্যের মাধ্যমে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার জন্য যে সীমাহীন প্রয়াসী বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী
ডক্টর পলাশ বরণ পাল মহাশয়কে। 2004 সালে বিজ্ঞান, ব্যক্তি, যুক্তি, সময় ও সমাজ এই বইটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং 2011 সালে আইনস্টাইনের উত্তরাধিকার এই গ্রন্থটির জন্য তিনি রামেন্দ্র সুন্দর স্মৃতি পুরস্কারে সম্মানিত হন। শুধু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নয়, গণিত, সংখ্যাতত্ত্ব, অনুবাদ সাহিত্যেও, এমনকি বাংলা ভাষা সাহিত্য তার অগাধ পাণ্ডিত্য। তার কাছ থেকে আমরা শুনব বাংলা ভাষায় জনপ্রিয় বিজ্ঞান চর্চার কিছু কথা, যা থেকে আগামী দিনে বিজ্ঞান পিপাসু ছাত্ররা উৎসাহিত হতে পারে। বিদ্যালয়ের প্রাক্তনিক লেখক, কথা সাহিত্যিক রজনীকান্ত গুপ্তের আজকের দিনে 1849 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমরা আজ তার 175তম জন্মজয়ন্তী পালন করছি। এই বিদ্যালয় থেকে তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয় পরিত্যাগ করেছিলেন। প্রথাগত যে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেটা সম্পন্ন করেননি। গতানুগতিক সরকারি চাকরির প্রতি তার ছিল অনীহা, কিন্তু পরিবর্তিত সৃষ্টিধর্মী লেখায় তিনি মনোনিবেশ করেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকার প্রথম সম্পাদক রজনীকান্ত গুপ্ত। বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের যে প্রথাগত শিক্ষা তার না থাকলেও তার যে ভাষা চর্চা, তাকে সম্মান জানাতে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে বিভিন্ন পরীক্ষক নিযুক্ত করা হয়। পরবর্তীকালে একটি বিখ্যাত গ্রন্থ সিপাহী বিদ্রোহের ইতিহাস, যা 5টা খণ্ডে প্রকাশিত হয়েছিল, একটা অনবদ্য সংকলন, পুঙ্খানুপুঙ্খ বিবরণ, আজও মহাবিদ্যালয়ের সেটি পাঠ্য। আমরা শ্রদ্ধার সঙ্গে তাকেও স্মরণ করব। এই ব্যক্তিত্বকে স্মরণ করবেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সঞ্জিত বাবু। সঞ্জিত বাবু আমাদের অত্যন্ত কাছের মানুষ। না, এটুকুই তার পরিচয় নয়, সংস্কৃত কলেজিয়েট স্কুলের শিক্ষকতার পাশাপাশি বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের অবৈতনিক সচিবের দায়িত্ব পালন করেছেন। পাঠ্যক্রমের আধুনিকীকরণ করেছেন, পরীক্ষা ব্যবস্থাটাকেও চালু করেছিলেন তিনি। বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক হন, অর্থাৎ একই সঙ্গে যাকে স্মরণ করছি এবং যার মাধ্যমে স্মরণ করছি তারা দুজনেই কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদকের পদে প্রতিষ্ঠিত ছিলেন। সংস্কৃত শিক্ষা পরিষদ সাহিত্য সমালোচক রূপেও তিনি সমধিক পরিচিত। আনন্দবাজারের উদ্যোগে যে শব্দকোষ তৈরির প্রচেষ্টা নেওয়া হয়েছিল, তার সম্পাদক মণ্ডলীরও অন্যতম সদস্য আমাদের সঞ্জিত বাবু, ডক্টর সঞ্জিত ভট্টাচার্য। নবীন কবিদের সম্মান জানাতে তাদের কবিতা সংকলিত করে প্রকাশ করেছেন একাধিক কবিতার বই। আজকের অনুষ্ঠানে আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে স্বাগত জানাচ্ছি 72-এর 5 প্রাক্তনীকে, যারা প্রত্যেকেই নিজ নিজের ক্ষেত্রে সমন্বয়, যাদের সহযোগিতায় বিদ্যালয়ের আগামী প্রজন্মের উচ্চশিক্ষার পথ সুগমভাবে আশা রাখি। সকলকে আরো একবার নমস্কার জানিয়ে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণার জন্য আমি সঞ্চালক মহাশয়কে অনুরোধ করছি। ধন্যবাদ। পঞ্চম শ্রেণীর ছাত্র শ্রীমান কৌস্তব মাইক। কৌস্তব এবার আমাদের একটি আবৃত্তি পরিবেশন করে শোনাবে। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম পাখি, উড়বো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উড়বো আমি জেগে। হয়নি সকাল,
যার নাম শুনছ, রজনীকান্ত গুপ্ত। আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে আজকের এই অনুষ্ঠানটা এটা তোমরা ধরে নাও অ্যাজ অ্যান এক্সটেন্ডেড ফর্ম অফ ক্লাস। বিদ্যালয়ে আমরা শিখতে আসি, এই অনুষ্ঠানে তোমরা যারা উপস্থিত আছো এখানে শেখার জন্যই সমবেত। এবার এই রজনীকান্ত গুপ্ত, ওনার সম্পর্কে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা শুনবো আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ ডক্টর সঞ্জীব ভট্টাচার্য সম্পর্কে। ছাত্ররা প্রয়োজনে তোমরা শুনতে শুনতে, আমি বলবো তোমরা নোট নিতে পারো, কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেও ঘরের লোক ছিল, আজকে যখন অতিথি মর্যাদায় মঞ্চে বসবার জন্য ডাকা হয়েছে, সেখানটায় যে কথা দিয়ে শুরু করতে হবে তা হলো, জানতাম স্নেহ বড় বিষম বস্তু, কিন্তু এই ভালোবাসাও যে বিষম সেটা ঘোষণায় একটু সংশোধনের দরকার হয়ে পড়ছে। প্রথম কথা, বঙ্গীয় সাহিত্য পরিষদে আমার পড়বার জন্য হয়তো যাই, কিন্তু ওখানে আমার অন্য কোনো যোগাযোগ নেই। ঘোষণা ছিল বঙ্গীয় সাহিত্য পরিষদের আমার যোগ, সেই মাত্র নেই, আমি শুধুমাত্র ওখানে পাঠক হিসাবে যাই। দ্বিতীয়ত, সংস্কৃত সাহিত্য পরিষদ বলে একটি লাইব্রেরি আছে, শতাব্দী প্রাচীন লাইব্রেরি। আমরা ছাত্র অবস্থা থেকেই সেখানে পড়তাম। ওখানে কোন এক সময় সহসম্পাদক ছিলাম। আর সরকারি প্রতিষ্ঠান বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদে সচিব পদে কিছুদিন দায়িত্ব পালন করেছিলাম। ফলে বর্তমান বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শ্রী অরুণাভবাবু যা বলেছেন, আমি শুধু এই জায়গাটা একটু সংশোধন করে দিলাম। ওই যে ভালোবাসার মান বোঝে না। এবার দ্বিতীয় আরেকটি কথা, ঘোষণা হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রজনীকান্ত গুপ্ত সম্পর্কে আমি বলবো বলে, কিন্তু সেই ঘোষণাতে যা যা বলে দেওয়া হয়েছে আমি কিন্তু অতটুকুই তৈরি হয়ে এসেছিলাম। ফলে আমার আর তেমন কিছু বলার থাকছে না, তবুও দু চার কথা বলতেই পারি। যে রজনীকান্ত গুপ্তর স্মরণে আজকের এই সভা, তিনি স্কুলে কোনোদিন ফার্স্ট হননি, তিনি স্কুলে কোনোদিন খুব ভালো ছাত্র হিসাবে পরিচিত হননি, অঙ্ক তার খুব ভালো লাগতো না, ইংরেজিও যে খুব পছন্দের ছিল তা নয়। তবুও 175 বছর পরে কেন তাহলে তাকে নিয়ে এত আলোচনা? তাহলে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমরা যা বুঝি, ক্লাসে ফার্স্ট বয় মানে ভালো ছেলে, রজনীকান্ত গুপ্ত তাহলে সেই মাত্রায় পড়লেন না। কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার জীবন দিয়ে যে ডিগ্রি আর পাণ্ডিত্য এক নয়। আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা, এখান থেকে ওই শ্রদ্ধানন্দ পার্কের দিকে যেতে একটা রাস্তার নাম আছে রজনীগুপ্ত রোড। আবার তার পাশে আরেকটা রাস্তা আছে মধুগুপ্ত লেন। যারা এর কাছাকাছি থাকো তারা হয়তো অনেকে জানবে। ওই মধুগুপ্ত লেন আর রজনীগুপ্ত রোড, এই দুটোর সঙ্গে কেমন করে যেন সংস্কৃত কলেজের স্কুলের একটা যোগ আছে। যোগ হলো ওই মধুগুপ্ত, উনিও এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন, আর রজনীগুপ্ত উনি এই
প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন। কিন্তু রজনীগুপ্ত যে ছেলেবেলা, যে শৈশব, সেটা কিন্তু এখানে ঘটে। ঢাকার মানিকগঞ্জে দেওতার গ্রাম, বাবা কমলাকান্ত সেখানে চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন, আয়ুর্বেদ চিকিৎসা করতেন। 5 ছেলে, তার সবচেয়ে ছোট হচ্ছে রজনীকান্ত। ছেলেবেলায় খুব একটা জ্বর হয়েছিল, সেই জ্বরে জীবন মরণ সমস্যা। অবশেষে জীবনটা বাঁচল, কিন্তু শ্রবণ শক্তিটা হারিয়ে ফেলে। ওই ছেলেবেলার ওই জ্বরের পর থেকে তিনি কানে ঠিক শুনতেন না। ফলে যা হয়, ছেলেবেলা থেকেই ওখানে ভর্তি হলেন একটা স্কুলে, ঠিক হচ্ছে না। বড় দাদা মানিকগঞ্জ স্কুলের মাস্টারমশাই ছিলেন, তার স্কুলে ভর্তি হলেন। বেশ কিছুদিন থাকা গেল না। এরকম ভাবে আবার মানিকগঞ্জে ভর্তি হয়ে ক্লাস 6 পর্যন্ত পড়লেন। এরপর কলকাতা। যখন কলকাতায় আসছেন, আগে তোমরা শুনেছ যে ওনার জন্ম হয়েছিল 1849 সালে। কলকাতায় যখন এলেন তখন বয়সটা 14-15 পার। সংস্কৃত কলেজের অধ্যক্ষ তখন প্রসন্ন কুমার সর্বাধিকারী। প্রসন্ন কুমার সর্বাধিকারী কিন্তু তার আগে থেকে, যখন সংস্কৃত কলেজ স্কুল বিভাগ আলাদা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর, তখন প্রথম প্রধান শিক্ষক প্রসন্ন কুমার সর্বাধিকারী। তিনি আবার ওই ইবি কলেজের অধ্যক্ষ পদের পর সংস্কৃত কলেজে অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন, একই সঙ্গে সংস্কৃত কলেজের স্কুলেরও দায়িত্ব। রজনীগুপ্ত যখন সংস্কৃত কলেজে বা সংস্কৃত কলেজের স্কুলে ভর্তি হচ্ছেন, তার এই যে শারীরিক প্রতিবন্ধকতা, এটা অধ্যক্ষ মশাই শুনেছেন। তাই তিনি মাস্টারমশাইদেরকে ডেকে বলেছিলেন, ছেলেটিকে সামনের দিকে বসাবেন যাতে ওর কোনো অসুবিধা না হয়। রজনীকান্ত প্রথম সারির দিকেই বসতেন। এইভাবে এন্ট্রান্স পাস করলেন। এন্ট্রান্স, এমনিতে এন্ট্রান্স মানে কি? প্রবেশ, তো প্রবেশিকা, প্রবেশদ্বার। তো এন্ট্রান্স পরীক্ষা এখন নেই, তখন ছিল এন্ট্রান্স মানে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা যাব। স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেল। রজনীকান্ত গুপ্ত সংস্কৃত কলেজ থেকে এন্ট্রান্স পাস করলেন। বাবা যেহেতু চিকিৎসক, ভেবেছিলেন ছেলেকেও ওই বৃত্তিতে নেবেন। এন্ট্রান্সের পর কিছুদিন কবিরাজি, আয়ুর্বেদ চিকিৎসার জন্য পড়াশোনা করছিলেন, কিন্তু ওই ভালো লাগলো না, ছেড়ে দিলেন। আরেক দাদা ছিলেন কলকাতায়, বললেন তাহলে একটা চাকরি বাকরি কর, একটা সরকারি চাকরির ব্যবস্থা করি। কিন্তু মন চাইল না। ঘরে বসে পড়াশোনা করছেন না, অঙ্ক নয়, ইংরাজি নয়, পড়ছেন সাহিত্য, পড়ছেন ইতিহাস। অবস্থা খুব ভালো নয়, আর্থিক অবস্থা। কলকাতায় এসে থাকছেন হিন্দু হোস্টেলে। সঙ্গে যারা পড়তো তারা তো এন্ট্রান্স পাস করে গেছে, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করেছে, বন্ধুরা সবাই উচ্চশিক্ষায় চলে গেছে।
রজনীকান্ত ওই যে তার শ্রবণ শক্তির হীনতা, এটা তাকে ক্রমশই যেন সমাজ বিচ্যুত করে ঘরমুখী করে নিচ্ছিল। পড়ছিলেন বাড়িতে এক মনে, লেখাটা যেহেতু পড়ছেন, লেখার দিকেও দক্ষতা আসছে। লিখলেন জয়দেব চরিত বলে একটা প্রবন্ধ। লেখার বিষয়বস্তু, গুণগত মান বিচার করে এত ভালো হলো যে ওই রচনা ওনাকে পুরস্কৃত করে দিল। তখনকার দিনে 50 টাকা পুরস্কার পেলেন। মনটা খুব ভালো হলো যে লিখেও তাহলে পুরস্কার পাওয়া যাচ্ছে এতগুলো টাকা। আস্তে আস্তে মন বলতে লাগলো যে ঠিক আছে, তাহলে সাহিত্য চর্চাটাই জীবন জীবিকাকে যাতে অতিবাহিত করতে পারে সেই পথটা নেবে। পড়াশোনা করছেন, এন্ট্রান্স পাস, বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে ঢোকেননি, কিন্তু তার এই লেখাপড়ার যে চর্চা, সাহিত্য চর্চা, ইতিহাস চর্চা, ক্রমশ কলকাতার বিদ্বৎ মহলে একটু পরিচিত হচ্ছেন। বঙ্গবাসী পত্রিকায় লিখছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হিসাবে তাকে মনোনীত করা হলো। যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগই পাননি, তিনি এফএ পরীক্ষার পরে বিএ পরীক্ষার পরীক্ষক, ওই রচনার পরীক্ষক হিসাবে মনোনীত হলেন। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের এখানে একটু চেষ্টা ছিল তাকে এই জায়গাটা দেওয়ার। তাহলে বিশ্ববিদ্যালয় পড়েননি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক। আজকে এই 175 বছরে আমরা স্মরণ করছি সেই লোকটিকে, যিনি বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে প্রবেশ করেননি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরীক্ষক ছিলেন। ডিগ্রি এবং পাণ্ডিত্য দুটো এক নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1857, রজনীগুপ্ত জন্মেছেন 1849। তার 7-8 বছর বয়স যখন, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এই প্রসঙ্গে একটা অন্য আরেকটা কথা বলি, তোমাদের জানা আছে অনেকেরই, তবুও 1857-তে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। পরের বছর 1858-তে প্রথম পরীক্ষা হবে। 1858-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে স্নাতক স্তরের। পরীক্ষার্থী কতজন? 13 জন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীর সংখ্যা 13। পরীক্ষা হয়ে গেল। পাশ করলেন কতজন? গোল্লা, 0। কেউ পাশ করেনি। প্রথমবার পরীক্ষা দেখা হয়ে, খাতা দেখা হয়ে গেছে, পাশের তালিকায় কারো নাম নেই। আবার খাতা দেখা হল, কি কোথায় ত্রুটি, কেন হচ্ছে? এবার 2 জন পাশ করলেন। কে সেই 2 জন? হারিয়ে গেলেন? পরীক্ষায় পাশ করেননি বলে আর চেনা গেল না? না। একজন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরেকজন ঐতিহাসিক আচার্য যদুনাথ সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরের পরীক্ষার 2 জন সফল কৃতী ছাত্র। রজনীকান্ত বড় হচ্ছেন, দেখছেন। 7-8 বছর বয়স, 1857। চারিদিকে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ।
ওই 7-8 বছর বয়স, সিপাহী বিদ্রোহ, ছেলেবেলা, বড় হচ্ছেন, তার যে প্রভাব সেগুলো আস্তে আস্তে তার উপলব্ধিতে আসছে। ভারতবর্ষে রয়েছেন, কেন বিদ্রোহ হচ্ছে, কিসের কারণে, ক্রমশ মনের মধ্যে নানান জিজ্ঞাসা। তার পড়াশুনো, তার চর্চা ক্রমশ তাকে উদ্বুদ্ধ করছে। লিখলেন সিপাহী যুদ্ধের ইতিহাস, 5টা খণ্ড, একটা দুটো নয়। কিন্তু লিখছেন তো, লিখছেন লর্ড ডালহৌসির মানসিকতার কারণেই এই বিদ্রোহ, লিখছেন নানা কথা। প্রকাশক 3য় খণ্ড প্রকাশের সময় হাত তুলে দিচ্ছেন, না এটা প্রকাশ করতে ভয় পাচ্ছেন। কি লিখছেন? কিন্তু রজনীকান্তকে দমানো যাচ্ছে না। বইটা বার করছেন কে? গুরুদাস চট্টোপাধ্যায়। ক্যালকাটা মেডিকেল লাইব্রেরির নামে একটা বইয়ের দোকান। এর কথাও একটুখানি বলে নেওয়া ভালো, আজকে যে আমরা এত শয়ে শয়ে কলেজ স্ট্রিটে দোকানপাট দেখি না, ওই সময়টাতে বিদ্যাসাগরের পর, সংস্কৃত প্রেস ডিপোজিটরির পরে যদি বইয়ের দোকানের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এই গুরুদাস চট্টোপাধ্যায়ের একটা অবদান রয়েছে, জায়গা রয়েছে। গুরুদাসবাবু কাজ করতেন ওই হিন্দু হোস্টেলে, বাজার সরকারের কাজ করতেন, জিনিসপত্র কেনাকাটা। আর কোনাতে একটা বইয়ের স্টল করেছিলেন প্রথমে, ওখানেই বইপত্র বিক্রি করতেন। বিশেষ করে মেটেরিয়া মেডিকা বইটার নামই বেশি শোনা যায় যে ওনার ব্যবসার শুরুতে। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে এসে কলেজ স্ট্রিটে সম্ভবত 91 বা 93 নম্বর বাড়িতে উনি একটা দোকান দিলেন, ওই মেডিকেল লাইব্রেরি। রজনীগুপ্তর বই, সব বই নয়, কিছু বই প্রকাশ করছে ওই গুরুদাস চট্টোপাধ্যায়ের মেডিকেল লাইব্রেরি থেকে। সিপাহী যুদ্ধের ইতিহাস বেরোচ্ছে, ভারত কাহিনী বেরোচ্ছে, নবচরিত বেরোচ্ছে, নানা বই। তো উনি যখন ওই পরীক্ষক হয়েছিলেন, আবার একটু ওদিকে যাই, যখন ওনাকে পরীক্ষক করা হয়েছিল, পরীক্ষক হলেন, এরপর পরের বছর ওই এন্ট্রান্স পাস রজনীগুপ্তর একটি সংকলিত, সংস্কৃত সংকলিত বই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্সে পাঠ্য হল। এবার আবার সেই বই হওয়ার ফলে বই বিক্রি হচ্ছে, এরপর নিজেও একটু ভালো লাগছে, সাহস পাচ্ছেন, ছাত্র পাঠ্য বই লিখছেন পরপর পরপর, অনেক বই। ফলে আর পেছন ফিরে তাকাতে হলো না, দারিদ্র আর নেই, স্বাচ্ছন্দ্য আসছে, বই বিক্রি হচ্ছে। লেখক হিসাবে, ইতিহাসবিদ হিসাবে পরিচিত হলেন। ফলে তার ওই যে ছেলেবেলার স্কুল জীবনের যে কষ্টটা, তার যে বধিরতা, সেটা বিদ্যাবত্তার অন্তরায় হয়ে উঠতে পারেনি। নিষ্ঠা, আগ্রহ, অধ্যবসায়, উদ্যম ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। ফলে আমরা যখন ভাবি এটার জন্য ওটা হলো না, এই যুক্তিগুলো এই লোকগুলোকে দেখলে মনে হয় যে দাঁড়ায় না। আর এই লোকগুলোর এই বৈশিষ্ট্যর জন্যই এই 175 বছরেও তারা সমানভাবে আমাদের কাছে স্মরণীয় থাকেন। এই হতে হতে বঙ্গীয় সাহিত্য পরিষদ ওই দেববাড়িতে
বিনয় কৃষ্ণদেবের বাড়িতে শুরু হলো। নামটা তখন ইংরাজিতে নাম। 1893 1894 বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা হচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে রজনীকান্ত গুপ্ত, প্রথম সভাপতি রমেশচন্দ্র দত্ত, সহসভাপতি রবীন্দ্রচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে একটা পরিষদ, লাইব্রেরি, তার একটা পত্রিকা বের করা দরকার। ওই প্রতিষ্ঠাকাল থেকে সেই পত্রিকার যিনি সম্পাদক তিনি রজনীকান্ত গুপ্ত। প্রথম 2 বছর তিনিই সম্পাদক। কাজ করতে গিয়ে দেখলেন, পড়াশোনা করতে গিয়ে আরেকটা বিষয় আমরা বলিনি, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওনার সম্পর্কের জায়গাটা আরেকটু। আজকের মতো তো এই পাঠ্যক্রম এরকম ছিল না। বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াতে হবে, তার জন্য তিনি উদ্যোগ নিলেন। পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে স্নাতক ডিগ্রিতে বাংলা রচনার পরীক্ষাও চালু হলো রজনীগুপ্ত। যাই হোক, এভাবে বঙ্গীয় সাহিত্য পরিষদের পত্রিকার প্রথম সম্পাদকও রজনীকান্ত গুপ্ত। প্রতিষ্ঠানটাকে এত ভালোবেসেছিলেন। তখন তো সাহিত্য পরিষদের কোনো বাড়ি ছিল না। এখন যেখানে তোমরা জানো, তখনকার হালসি বাগান, এখন বঙ্গীয় সাহিত্য পরিষদ স্ট্রিটই রয়েছে। ওই বঙ্গীয় সাহিত্য পরিষদের বাড়ির জন্য রাজা মনীন্দ্র নন্দীর কাছে খুব দরবার করছেন। তারা কয়েকজন মিলে কাশিম বাজারে গেলেন, সেখানে তাকে অনুরোধ করলেন। সেই সময়টায় তার শারীরিক সুস্থতাটা ঠিক ছিল না। এমনিতেই এখনকার আমরা তো খুব জানি যে ডায়াবেটিস, উনি ডায়াবেটিক ছিলেন, শরীরে ফোড়া হচ্ছে। ওই যন্ত্রণা থেকে এই ক্রমশ পিঠে কার্বাঙ্কেল হতে হতেই কয়েক বছর পর 1900-তে তিনি চলে গেলেন। কিন্তু এই যে উদ্যোগটা নিলেন সাহিত্য পরিষদ করবার জন্য, জমি চাইতে গিয়েছিলেন মনীন্দ্র নন্দীর কাছে, এটা হতে হতে 1909 সাল। তখন আর তিনি নেই, কিন্তু তার উদ্যম, তার প্রচেষ্টা, সেটা সফল হয়েছিল। এই কারণেই আমরা রজনীকান্ত গুপ্তকে আজকে স্মরণ করছি। আজকে তোমরা যারা এই সভায় উপস্থিত আছো, তার থেকে 5 জনও যদি এই বিদ্যালয়ের সেই প্রাক্তন ছাত্রের কথা স্মরণ রাখো, যে তারা কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, তাহলে আজকের সভার সার্থকতা খুঁজে পাওয়া যাবে। আমি অনেকটা সময় নিলাম। আজকে এখানে যারা এই অনুষ্ঠানের উদ্যোগের সঙ্গে যোগ দিয়েছেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা, আজকে তোমরা বসে আছো 2024-এ। ওনারা এই স্কুল থেকে পাশ করেছিলেন 1972-এ, অর্থাৎ 52টি বছর অতিক্রান্ত। তারা ভোলেননি সংস্কৃত কলেজিয়েট স্কুলকে। সেই এক অমোঘ আকর্ষণে তারা বছর বছর আসছেন বর্তমান ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য। এখন যেসব ছাত্ররা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে বেরোচ্ছ, তাদেরকে ওনারা সম্বর্ধিত করছেন, পুরস্কৃত করছেন। এটাও আজকের সভার কম পাওনা নয়। আর আজকের সভায় যেটা আমাদের সবচেয়ে বড় পাওনা, এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি, সেই কলকাতা খ্যাত নয়, পশ্চিমবঙ্গ খ্যাত নয়, ভারত খ্যাত নয়, বিশ্বখ্যাত বিজ্ঞানী, যিনি সেই মাত্রাতে উঠেও অত্যন্ত সহজ সরলতায় ছাত্র যুবকদের জন্য বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার জন্য তিনি কলম ধরেন। শুধু নিজেই শিক্ষিত হয়ে অধ্যাপনা করে জীবনটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু বিজ্ঞান চর্চার ধারাকে, প্রবাহকে তোমাদের মধ্যে বইয়ে দেওয়ার জন্য তার যে উদ্যোগ, আমরা আজকের সভায়
তাকে পেয়েছি, এর জন্য আমরাও ধন্য। অনেকক্ষণ সময় নিলাম, ভালো থেকো, নমস্কার। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ এবং এই প্রেক্ষাগৃহে ছাত্রদের সমবেত, আমাদের সকলের সমবেত করতালির শব্দে আমরা অভিনন্দন জানালাম ডক্টর সঞ্জিত ভট্টাচার্যকে। 52 বছর পর যে মানুষেরা স্মরণ করেন, যে মানুষেরা ফিরে আসেন, যে মানুষেরা কিছু অবদান রাখেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের প্রতি আমরা আমাদের বর্তমান কালের পক্ষ থেকে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মঞ্চে আহ্বান করছি এখানে রিজিত বসাক, শুভম সাহু, অগ্নিভ মুখার্জি, সমৃদ্ধ ব্যানার্জি এবং দিব্যেন্দু পালকে। তোমরা মঞ্চে চলে এসো। আমাদের ছাত্ররা ইতিমধ্যেই তোমরা জেনেছ, আজ থেকে 52 বছর আগে যারা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে পাশ করে গেছেন, বেরিয়ে গেছেন, কিন্তু বিদ্যালয়ে যাদের এখনো তাদের ঘরবাড়ি, সেই তারা উদ্যোগ নিয়েছেন, অভিনব উদ্যোগ, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মাধ্যমিকে যে ছাত্র আমাদের বিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর পাচ্ছে এবং উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে যে 2জন ছাত্র সর্বোচ্চ নম্বর পাচ্ছে এবং বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পাচ্ছে, তাদের প্রত্যেককে 10,000 টাকা করে তাদের হাতে স্কলারশিপ তুলে দিচ্ছেন ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য। এখানে উপস্থিত সমস্ত ছাত্রদের আমি বলবো একটা কথা, মনে রেখো, কথায় মানুষ বিচার হয় না, মানুষ কাজে বিচার হয়। কারা বিদ্যালয়কে সত্যিকারে ভালোবাসেন, কারা ছাত্রদেরকে সত্যিকারে স্নেহ করেন, তাদের কাজের মধ্য দিয়ে আমরা প্রমাণ পাচ্ছি। এই 5 জন ছাত্র রিজিত বসাক মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে, শুভম সাহু এবং অগ্নিভ তারা, এবং এর সঙ্গে সমৃদ্ধ ব্যানার্জি এবং দিব্যেন্দু পাল, 5 জন ছাত্রের হাতে এই স্কলারশিপ তুলে দেবেন। আমি অনুরোধ করি এখানে উপস্থিত শ্রী অনিরুদ্ধ দাস মহাশয়, শ্রী প্রলয় ভট্টাচার্য মহাশয় এবং শ্রী দেবরঞ্জন সরকার মহাশয়, আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আপনারা এবং আজকের অনুষ্ঠানে যে 2জন বিশিষ্ট মানুষকে আমরা বক্তা হিসেবে পেয়েছি, ডক্টর সঞ্জিত ভট্টাচার্য এবং অধ্যাপক পলাশ বরণ পাল, এই 5 জন মানুষ, বিশিষ্ট মানুষ, আমাদের এই 5 জন ছাত্রের হাতে স্কলারশিপটা তুলে দেবেন। স্যার প্লিজ। রিজিত বসাক তার হাতে তুলে দিচ্ছেন ডক্টর সঞ্জিত ভট্টাচার্য তুলে দিচ্ছেন। ডক্টর সঞ্জিত ভট্টাচার্য তুলে দিলেন। রিজিত বসাক মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এবার শুভম সাহু, অধ্যাপক পলাশ বরণ পাল মহাশয় শ্রীমান শুভম সাহুর হাতে তুলে দিলেন। অগ্নিভ মুখার্জির হাতে তুলে দেবেন শ্রী অনিরুদ্ধ দাস মহাশয়। সমৃদ্ধ ব্যানার্জির হাতে তুলে দিচ্ছেন শ্রী প্রলয় ভট্টাচার্য মহাশয় এবং দিব্যেন্দু পাল তার হাতে তুলে দিচ্ছেন শ্রী দেবরঞ্জন সরকার মহাশয়। ছাত্ররা তোমরা দেখতে পেলে, তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ, এটা আমাদের সৌভাগ্য যে আমরা প্রত্যক্ষ করছি বিদ্যালয়ের প্রাক্তনীরা কিভাবে তাদের ভালোবাসার প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে পারেন, করে চলেছেন আজকের দিনেও। ছেলের সামনে এসো, তোমরা একসঙ্গে সকলের একটা এবার শ্রী প্রলয় ভট্টাচার্য মহাশয়, উনি আমাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবেন।
ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, মা ভুবন মন মোহিনী, ওই নির্মল সূর্য কর জল ধরণী, জনক জননী জননী, ওই ভুবন মন মোহিনী, নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভালো হিমাচল, শুভ্র তুষার কিরীটিনী, ওই ভুবন মন মোহিনী, প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান কর্ম কত কাব্য কাহিনী, প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী, চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, অন্য পীযুষ স্তন্য বাঘিনী, ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, মা ভুবন মন মোহিনী। সুরে বাঁধা গলা, নিয়মিত চর্চার ছাপ স্পষ্ট। আমরা অত্যন্ত উপভোগ করলাম ওনার গান। এবার আমরা শুনব ছাত্ররা, বিশেষত তোমাদের বলছি, যিনি এবার আমাদের সামনে কথা বলবেন, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী, বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করার জন্য যিনি লাগাতারভাবে কাজ করে যাচ্ছেন, অধ্যাপক পলাশ বরণ পাল মহাশয়। তোমরা মন দিয়ে শোনো এবং প্রয়োজনীয় নোট নাও তোমরা খাতায়, যে জায়গাগুলোতে তোমরা মনে করবে নোট নেওয়া দরকার। আহ্বান করি অধ্যাপক পলাশ বরণ পাল মহাশয়কে।
আমাকে আজকের এই সভায় আমন্ত্রণের ব্যাপারে প্রথম এবং প্রধান উদ্যোগ যে নিয়েছিল, এখন সে এই সভায় আছে, যদিও দেখা যাচ্ছে সে সশরীরে নেই, তার মানে ধরে নিতে হবে যে সে অশরীরীভাবে এই সভায় রয়েছে, ওই পর্দার অন্য প্রান্তে কোথাও। পরন্তপ আমার বহুদিনের বন্ধু, এবং ও প্রথমেই আমাকে বলেছিল একটা বক্তৃতা দিও, কিন্তু খবরদার 15 মিনিটের বেশি দিও না, বেশি ভ্যাজ করলে ছাত্ররা প্রচণ্ড বিরক্ত হয়। এখন আমার তো সেই বয়স, ভ্যাজ করার বয়স, সুতরাং আমি আমার সামনে একটা চালিয়ে রেখেছি, 15 মিনিট বাদে ক্যাক ক্যাক করে শব্দ করবে এবং তখন আমি শেষ করে ফেলব। শুধু পরন্তপ অবশ্য নয়, আমি জানি যে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব অনেকের উপরেই ছিল এবং তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। কিন্তু প্রশ্ন জাগলো যে আমি কি নিয়ে বলবো, 15 মিনিটে আমি কি বলতে পারি। প্রথমে সবাই বললো তুমি বিজ্ঞান সম্বন্ধে একটা বক্তৃতা দাও। আমি না, বিজ্ঞানটি কেন অত 15 মিনিটের মধ্যে হয় না, বা একটু সময় লাগে। কাজে কি নিয়ে বলবো সেসব যে ঠিক করলাম যে ঠিক আছে, আমি কিছু না নিয়ে বলবো, মানে কোনো বিষয় ছাড়াই বলবো। অর্থাৎ ছাত্ররা, তোমাদের মাস্টারমশাই যে বলে গেলেন দরকার হলে তোমরা নোট নিও, তোমরা কোনো চিন্তা না করে সেই নোট নেওয়ার খাতা, পেন্সিল, কলম ইত্যাদি সব তুলে রাখতে পারো। এখন এর মধ্যে নোট নেওয়ার মতো কিছু থাকবে না। অনেকদিন মানে হয়তো 10 বছর আগে আমি এইরকম আর একটা সভায় আমন্ত্রিত হয়েছিলাম, যাতে স্কুলের ছাত্রছাত্রী অনেক ছিল, এবং সেই সভায় আমি অনেকদিন আগে আমি এরকম একটা সভায় আমন্ত্রিত হয়েছিলাম যেখানে স্কুলের ছাত্রছাত্রী অনেক ছিল, এবং সেই সভায় আমি একটা হাতে কলমে একটা কাজ করেছিলাম। কীরকম, যে আমার বক্তৃতা দেওয়ার আগে আমি গোটা 10 কাগজের টুকরো একটা পাতার থেকে কেটে প্রত্যেকটাতে লিখলাম, যে প্রত্যেকটাতে একটা করে লাইন লিখলাম। সে লাইনটা কি আমি একটু পরে বলছি। করে সেটা আমি ওই সভায় উপস্থিত 10 জন ছাত্রছাত্রীর হাতে দিয়ে দিলাম। সেই লাইনটায় লেখা ছিল একটি বাক্য, পুরো নয়, অর্ধেক বাক্য, আমি ড্যাশ হতে চাই। আমি তাদেরকে বললাম ওই যে শূন্যস্থানটি আছে, ওই শূন্যস্থানটি পূরণ করে তুমি আমাকে কাগজগুলো ফেরত দাও। 10টি কাগজ যথাসময় আমার কাছে ফেরত এলো। আমি মোটেই অবাক হলাম না। 10টি কাগজের মধ্যে 5টায় লেখা আছে ডাক্তার, 4টায় লেখা আছে ইঞ্জিনিয়ার, অথবা উল্টোটা, 5টায় ইঞ্জিনিয়ার, 4টায় ডাক্তার। একটাতে একটা অন্য জিনিস লেখা ছিল, আমার এখনো মনে আছে, সেটা আমি খুবই অবাক হয়েছিলাম। একটি মেয়ে লিখেছিল সে এয়ার হোস্টেস হতে চায়। এটা আমার কাছে খুব অবাক লেগেছিল, এবং পরে আমি মেয়েটির সঙ্গে কথা বলেছিলাম যে তুমি কি চিন্তা করে এটা ঠিক করলে বলো। যাই হোক, সেই চিন্তার কারণ এখানে দেখানোর দরকার নেই। আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যে উত্তরটা আশা করেছিলাম সেই উত্তরটা আসলে সকলেরই একই হওয়া উচিত ছিল, কিন্তু সেই উত্তরটা কেউ দেয়নি। সেই উত্তরটা হচ্ছে, এটা সকলেরই প্রার্থনা, আমি সুখী হতে চাই। প্রত্যেকেই সুখী হতে চায়, আনন্দে থাকতে চায়, ভালোভাবে থাকতে চায়। কিন্তু তাহলে আমার পরের প্রশ্নটা আসে, সুখ তাহলে কিসে হয়? সুখ নানাভাবে হয়, অন্তত হতে পারে। যেমন অর্থ একরকমের সুখ দিতে পারে। প্রচুর অর্থ যদি থাকে তাহলে একরকমের সুখ হয়, মানে অর্থ থাকলে যে সুখ হবেই এ কথা আমি বলছি না, কিন্তু অন্তত কিছু অর্থ না থাকলে সুখ হয় না, এটুকু সত্য। কাজে অর্থ একরকমের সুখ দিতে পারে, খ্যাতি একরকমের সুখ দিতে পারে,
খ্যাতি হলে যে অর্থ থাকতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু খ্যাতির জন্য একটা সুখ আছে, যেখানে হোক সেখানে গেলেই লোকে তাকে চিনতে পারে, এটা এক রকমের আনন্দের উৎস। এটা ক্ষমতা এক রকমের সুখ দিতে পারে, অর্থাৎ আমি এত এত লোকের একসঙ্গে সর্বনাশ করতে পারি, এই চিন্তা যাদের মাথায় থাকে তারা তার থেকে এক রকমের তৃপ্তি, এক রকমের আনন্দ বোধ করেন যে দেখো আমার কত ক্ষমতা, এটা এক রকমের সুখ। এইরকম চিন্তা করলে আরো নানান জিনিসের কথা তোমরা ভাবতে পারবে যেগুলোর থেকে সুখ পাওয়া সম্ভব। কিন্তু অনেক সময় যেটা আমরা স্কুলের পর্যায়ে শিখি না বা বুঝি না বা আমাদেরকে সচেতনভাবে শেখানো হয় না, অন্তত আমাকে কখনো শেখানো হয়নি, এটুকু বলতে পারি যে জ্ঞান এক রকমের সুখ দেয়, এবং এই সুখটা, এই যে অন্য যে সুখের উৎসের কথাগুলো বললাম তার থেকে খানিকটা বিশিষ্ট। তার কতগুলো কারণ হচ্ছে এই। এক নম্বর হচ্ছে জ্ঞান কারোর কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, মানে খুব ভয়ঙ্কর কিছু একটা, তার একটা এমন কিছু দুর্ঘটনা ঘটলো যাতে তার মস্তিষ্কের কাজ ঠিক মতো চলছে না, এই রকমের কথা বলছি না, কিন্তু মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে থাকলে জ্ঞান কারোর কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। দু নম্বর হচ্ছে অর্থ ইত্যাদি যে সমস্ত সুখের উৎস, সেগুলো অন্য কাউকে দিলে নিজেরটা কমে যায়। জ্ঞানের ক্ষেত্রে সুবিধা হচ্ছে অন্য কাউকে দেওয়ার সময় নিজের জ্ঞান ক্রমশ বাড়তে থাকে। আর 3 নম্বর হচ্ছে যে এই জ্ঞান থেকে অন্য অনেক রকম সুখ অর্জন করা সম্ভব হয়, যেগুলোর কথা আমি একটু একটু করে বলবো। সেগুলো অর্থ বা ক্ষমতার থেকেও হয়তো হয় অন্য রকমের সুখ, কিন্তু জ্ঞান শুধু জ্ঞান নয়, তার থেকে অন্য কিছু রকমের সুখও পাওয়া যায়। বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান তার একটা সাক্ষাৎকারে একটা ঘটনা বলেছিলেন যে একবার তার এক বান্ধবীর সঙ্গে তার কথা হচ্ছে, তারা দুজনে হাঁটছেন রাস্তা দিয়ে, সন্ধ্যাবেলা আকাশে চাঁদ দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে। ফাইনম্যান আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখো কি সুন্দর তারাগুলো। তার বান্ধবী, যিনি অবশ্যই পদার্থবিদ্যার ছাত্রী ছিলেন না, তিনি বললেন, তুমি ওটা দেখে কি সুন্দর বলছো, তোমরা তো ওর দিকে তাকালে খালি চিন্তা করো যে ওর মধ্যে কি রাসায়নিক বা নিউক্লিয়ার বিক্রিয়া চলছে, তার কথা চিন্তা করো। ফাইনাল বললে, হ্যাঁ সেই জন্যই তো আমি ওটার এমন সৌন্দর্য দেখতে পাই যেটা তোমরা দেখতে পাও না, ওইটাই তো সৌন্দর্যতা। এখন এই যে জ্ঞান থেকে আহরিত যে সৌন্দর্য, জ্ঞান থেকে আহরিত যে তৃপ্তি, যে আনন্দ, এইটা একটা অদ্ভুত জিনিস, যেটা মানে জ্ঞান লাভ না করলে তো সেটা বোঝা যায় না। এবং আমি একথা বলছি না যে তোমরা কোনো জ্ঞান লাভ করোনি, তোমরাও জ্ঞান লাভ করতে শুরু করেছো, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা আরো খানিকটা বেশি, সেই অভিজ্ঞতা থেকে আমরা আরো খানিকটা কথা বলতে পারি। যে জ্ঞানের সব থেকে বড় তৃপ্তির জায়গা হচ্ছে যখন জ্ঞানটা বিতরণও করা হয়। তোমরা ছাত্ররা এখন যে পর্যায়ে আছো, তোমরা জ্ঞান আহরণ করছো, এবং এই আহরণটা ছাড়া নিশ্চয়ই জ্ঞান হতে পারে না, কিন্তু এই আহরণের পরে যখন তোমরা জ্ঞান বিতরণও করতে শুরু করবে অন্যদেরকে, তোমাদের থেকে আরো ছোট যারা তাদেরকে, তখন হচ্ছে জ্ঞানের আসল আনন্দটা তোমরা উপভোগ করতে শুরু করবে। এখন এর মানে কি? এর থেকে আমি কি বোঝাতে চাইছি? আমি বোঝাতে চাইছি যে কিছু কিছু লোক যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য কিছু পেশায় যাওয়ার কথা চিন্তা করবে, তেমনি তোমাদের মধ্যে কারুর অন্তত এই চিন্তাটা মাথায় আসলে ভালো হয় যে আমরা পড়াশোনার জগতের মধ্যে থাকব, এবং সেটা দরকার। যে কোনো একটা সমাজে
একটা সমাজ সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন দরকার, শিক্ষক তেমন দরকার, গবেষক তেমন দরকার। কাজে পড়াশোনার জগতের লোকের প্রয়োজন আছে, সেইটা আমরা অনেক সময় ছোটবেলায় বুঝতে পারি না। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই দিকে যেতে গেলে তোমাদের কি করতে হবে? যারা যারা যেতে চাও, সবাই যদি এখন গবেষক হতে চাও তাহলে খুব অসুবিধা, সবাই ডাক্তার হতে চাইলেও অসুবিধা, সবাই রুগী হতে চাইলেও অসুবিধা। হ্যাঁ, কাজে কিছু কিছু কেউ কেউ জ্ঞানের দিকে যাবে, পড়াশোনার দিকে যাবে, এটা যদি ধরে নেওয়া যায় তাহলে তোমাদের এখন থেকে তার জন্য কিভাবে তৈরি হতে হবে তার, সত্যি কথা বলতে তার একেবারে ফর্মুলা বলে দেওয়া সম্ভব নয়, কিন্তু কয়েকটা কথা অন্তত বলা যেতে পারে। এক নম্বর যে কথা সেটা হচ্ছে এই যে শুধু পাঠ্য বই পড়ো না, মানে আমি বলছি না পাঠ্য বই পড়ো না, আমি বলছি শুধু পাঠ্য বই পড়ো না। শুধু পাঠ্য বই পড়ো না মানে তার বাইরে গল্প পড়ো, কবিতা পড়ো, উপন্যাস পড়ো, এগুলো তো পড়ো বটেই, কিন্তু তার সঙ্গে যেগুলো জ্ঞানের বই সেরকম বইও কিছু কিছু পড়ো। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমরা এখন স্কুলের উঁচু ক্লাসে সবাই পড়ছো নিউটন তার মহাকর্ষ সূত্র বা হয়তো মাধ্যাকর্ষণ বলা হয় অনেক জায়গায়, সেটা আবিষ্কার করেছিলেন এবং তাতে তিনি বলেছিলেন যে দুটো পদার্থের মধ্যে যে টান হবে, মহাকর্ষের যে টান, সেটা তাদের ভরের ওপর তো নির্ভর করবেই, কিন্তু তাছাড়া সেটা তাদের যে দূরত্ব তার বর্গের অনুপাতে কমবে। অর্থাৎ দূরত্ব দুগুণ হলে ভর টানটা 4 ভাগের 1 ভাগ হবে, দূরত্বতে 3 গুণ হলে টানটা 9 ভাগের 1 ভাগ হবে, ইত্যাদি ইত্যাদি। এইটুকু তোমরা বইতে পড়বে, পাঠ্য বইতে পড়বে, খুব ভালো কথা। কোনোদিন কি প্রশ্ন করে দেখেছো নিউটন কোত্থেকে বার করলেন যে ওটা বর্গের সঙ্গে কমবে? মানে দেখো, এইটুকু ভাবা খুব কষ্টের কথা নয় যে দূরত্ব বাড়লে টানটা কমবে, এইটা বলবার জন্য নিউটন হওয়ার দরকার নেই, কিন্তু বর্গের সঙ্গে যে কমবে, দুগুণ দূরত্ব বাড়লে সেটা যে 4 ভাগের 1 ভাগ হবে, 6 ভাগের বা 9 ভাগের বা 16 ভাগের 1 ভাগ হবে না, এটা নিউটন কোথা থেকে বার করলেন, কিভাবে বার করলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু বিজ্ঞানের বইতে দেওয়া থাকবে না, বিজ্ঞানের পাঠ্য বইতে দেওয়া থাকবে না। কারণ বিজ্ঞানের পাঠ্য বই তোমাদের শেখাবে পুরোপুরি যখন জিনিসটা তৈরি হয়ে গেল তখন তার সেটা রূপটা কিরকম হলো। যখন সেটা তৈরি হচ্ছে তখন সেই বিজ্ঞানীর মনের মধ্যে কি চলছে, সেই বিজ্ঞানীর কিসের কিসের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, কি কি চিন্তা করতে হচ্ছে, এইটা কিন্তু বিজ্ঞানের পাঠ্য বইতে থাকবে না। এইগুলো তোমাদেরকে অন্য জায়গা থেকে শিখতে হবে। এবং আমি বলছি না যে শেখাটা খুব সহজ। তুমি আজকে গিয়ে বসে ইন্টারনেটে টাইপ করে দিলে নিউটন কি করে বার করেছিলেন 1/r², সঙ্গে সঙ্গে ফুটফুট ফুটফুট করে উত্তর বেরিয়ে এলো। উত্তরের মধ্যে 50টার মধ্যে হয়তো 49টা ভুল উত্তর থাকতে পারে, তাই সবগুলো বিশ্বাসও করুন। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, সবকিছু বিশ্বাস করতে চাও না। বিশেষত এখন অবিশ্বাসের একটা খুব বড় জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাল। সেখানে যে কেউ যা খুশি লিখে টাঙিয়ে দিতে পারে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন অন্তত বই, সেটা বইটা একটা প্রকাশকের কাছ থেকে বেরোতো, সেই প্রকাশক সে বইগুলো দেখে শুনে বার করতেন, কারুর হাত দিয়ে সেটা একটা যেত। এখন কিন্তু আন্তর্জালে যে কেউ যা খুশি লিখে টাঙিয়ে দিতে পারে। কাজেই সেইখানে তোমাদের সতর্ক থাকতে হবে যে তোমরা যেখান থেকে জ্ঞান আহরণ করছো সেই সূত্রগুলোর কতটা বিশ্বাসযোগ্য, সেই সূত্রগুলো কতটা নির্ভরযোগ্য সেই সম্পর্কে। তৃতীয় যে কথাটা আমি বলবো, আমার সময় প্রায় শেষ, তৃতীয় যে কথাটা আমি বলবো সেটা আমি শুধু গোপনে ছাত্রদের সামনে বলতে পারলে খুশি হতাম, কিন্তু এখানে মাস্টার মশাইদের হল ছেড়ে বেরিয়ে যেতে বলার তো আর আমার অধিকার নেই, তাই তাদের সামনেই বলছি, তারা আমাকে মার্জনা করবেন। সবসময় বড়দের কথা শুনো না। বড়রা অনেক কিছু বলবেন,
এবং তাদের বলবার অধিকার আছে। খবরদার বলতে যেও না যে আপনি কেন বলছেন আমাকে, নিশ্চয়ই অধিকার আছে। আমার মেয়ে এবং ছেলে দুজনে যখন মোটামুটি কিশোর বয়সে হয়েছিল, তখন আমি তাদেরকে ঠিক এই কথাই বলেছিলাম, আমি যা যা বলবো তা সব মানতে হবে, তা সব যদি না মানিস তাহলেই বরং আমি বেশি খুশি হব। সবগুলো যদি চোখ কান বুঝে মেনে নিস তাহলে আমি খুশি হব না সবসময়। কিন্তু কখনো এই কথা বলবি না যে তুমি কে বলতে এসছো, ওটা তুমি তোর বাপ, আমি বলতে আসবো না তো কে বলতে আসবে। কিন্তু তার মানে এই নয় যে তোকে সব শুনতে হবে। তুই সেটা নিজে বিচার করে ঠিক করবি যে সেটা তোর ক্ষেত্রে প্রযোজ্য কিনা। সেই রকম তোমাদেরও চারপাশ থেকে লোকে বলবে বাপু ডাক্তার হও, বাপু ইঞ্জিনিয়ার হও, এবং কেউ কেউ হয়েও, ভালো কথা, আমরা যাতে বুড়ো বয়সে চিকিৎসা পেতে পারি, মানে এখনই বুড়ো বয়স, আরো বুড়ো বয়সে যাতে চিকিৎসা পেতে পারি। কিন্তু যারা এই বিদ্যার্জনের ক্ষেত্রেই এগিয়ে যেতে চাও, তাদের ক্ষেত্রে হয়তো বাধা আসবে, হয়তো লোকে বলবে যে কেন এটা করছো, এটা দেখো অমুক জিনিসটা করা তো আরো কত ভালো, আরো কত পয়সা করি আছে ওতে, এরকম অনেক কথা শুনতে পাবে। সব কথাগুলো মেনো না, নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করবার চেষ্টা করো। তুমি নিজে কি চাও, তুমি নিজে, ওই প্রথম কথাটা আবার ফিরে আসি, তুমি নিজে কিসে সুখী হবে সেইটা খুব ভালোভাবে বিবেচনা করো। কেননা তোমার সুখ কিন্তু তোমার হাতে, অন্তত অনেকটাই। এইটুকু শুধু যদি মনে রাখো তাহলেই আমার 15 মিনিটের কাজ শেষ। নমস্কার। আমাদের শেখার জন্য অত্যন্ত সহজ সরলভাবে কিন্তু অত্যন্ত মূল কয়েকটি কথা আমাদের সামনে রেখেছেন অধ্যাপক পলাশ বরণ পাল মহাশয়। আমরা বিদ্যালয়ের তরফ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবার মঞ্চে ডেকে নিচ্ছি, মঞ্চে আসবে শ্রীমান অরিজিৎ ঘোষ, পঞ্চম শ্রেণীর, ও গিটারে আমাদের শোনাবে আমার খোলা হাওয়া। তারপর আবৃত্তি তোমরা চলে এসো, শ্রীমান কিংসুক শেঠ এবং শ্রীমান রুদ্রনীল মজুমদার, সপ্তম শ্রেণী, তারা আবৃত্তি করবে। আর এর মাঝখানে এই আবৃত্তির পর আমি অনুরোধ করব, আজকের অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে যাদের বড় ভূমিকা ছিল, বড় ভূমিকা আছে, যারা আজ এখানে এই মুহূর্তে এই অডিটোরিয়ামে ফিজিক্যালি তারা হয়তো নেই এই সময়টা এখানে, কিন্তু তারা ওই টেকনোলজির মধ্য দিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটা দেখছেন, শুনছেন, আছেন তারা। আমি অনুরোধ করব শ্রী পড়ন্ত বসু মহাশয় এবং শ্রী সন্দীপ মিত্র মহাশয়, আপনারা আপনাদের কাছ থেকে আমরা দু একটি কথা শুনবো, এই গিটার বাদন আবৃত্তি। তারপর এখন আমরা শুনতে যাচ্ছি গিটার বাজিয়ে শোনাবে শ্রীমান অরিজিৎ ঘোষ। হ্যালো, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকালে আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকালে আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেঁধো না কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি
মঞ্চে চলে এসো এবার শ্রীমান কিংসুক শেঠ এবং শ্রীমান রুদ্রনীল মজুমদার, সপ্তম শ্রেণীর ছাত্র, তারা আবৃত্তি করবে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আকাশ তলে উঠল ফুটে, আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল, মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল, আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশ খানি লাগে সকল গায়, ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়, আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, দশ দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি, ভরেছে মন গীতে গন্ধে বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, দশ দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ, বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ, মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ, আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ। নমস্কার। আচ্ছা, এবারে আমাদের স্কুল থেকে, আমাদের স্কুল, তোমাদেরও স্কুল, আমারও স্কুল, আমাদের সবাই স্কুল, আমাদের স্কুল থেকে 1972-এ পাশ করা এক আমার ক্লাসের বন্ধু, সে এখন ইংল্যান্ড থেকে অপেক্ষা করে আছে তোমাদের দু চার কথা বলবার জন্যে। তার নাম পরন্তব বসু। আমি খুব ছোট্ট করে তার সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলা যায়, অনেকেই আমাদের সামনে আছেন, তাদের সম্বন্ধে বলতে গেলে অত না। পরন্তব আমাদের স্কুল থেকে 1972-এ সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি পাস করে প্রেসিডেন্সি কলেজ থেকে, তখনকার দিনে প্রেসিডেন্সি কলেজ ছিল, ইউনিভার্সিটি হয়নি, প্রেসিডেন্সি কলেজ থেকে ইকোনমিক্স নিয়ে বিএ পাস করে তারপরে এমএ পাস করে এখন অনেক জায়গাতে পড়িয়ে তারপরে এখন ইংল্যান্ডের ডারহাম ইউনিভার্সিটিতে পড়ায়। ও আমাদের সঙ্গে অনলাইনে আছে, ও তোমাদের জন্য দু চার কথা বলবে। পরন্তব, এবার তোর পালা। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আমি আমার সম্বন্ধে তো সম্বন্ধে তো বলা হলো খানিকটা। আমি বলছি যে আমি কোথা থেকে সংস্কৃত কলেজিয়েট স্কুলে এলাম। আমি সংস্কৃত কলেজিয়েট স্কুলে ভর্তি হই 1966 সালে ক্লাস 6-এ। তার আগে আমি সিটি স্কুলে পড়তাম। আমার মা ছিলেন শিক্ষিকা। একদিন বললেন, ভালো স্কুলে পড়াশোনা না করলে ভবিষ্যৎ অন্ধকার। অগত্যা উনি আমাকে ধরে নিয়ে এলেন সংস্কৃত কলেজিয়েট স্কুলে। তারপরে সেখানে আমার প্রবেশপত্র পেয়ে গেলাম সহজেই, খুব অসুবিধা হলো না। সেই সময়ে 3টি স্কুল ও মধ্য কলকাতাতে, হিন্দু, হেয়ার, সংস্কৃত কলেজিয়েট স্কুল, শিক্ষার 3টি স্তম্ভ ছিল মধ্য কলকাতাতে, 3টি বাংলা মিডিয়ামে।
আমি জানি না হেয়ার স্কুলে বাংলা মিডিয়াম ছিল কিনা, যাই হোক সংস্কৃত স্কুলের স্মৃতি এখনো ঘুরে ঘুরে প্রায় প্রতি বছর একবার আমি কলকাতার সেই স্কুল জীবনের স্বপ্ন দেখি। সেই সময় একটি উপদ্রুত সময় ছিল। 70-71 সালে স্কুল 1 বছর বন্ধ ছিল, অশান্ত সময়। সেই সময় স্কুলের জানলা দিয়ে দেখতাম পুলিশের সঙ্গে যারা দিন বদল করতে চেয়েছিল তাদের খণ্ডযুদ্ধ, গেরিলা যুদ্ধ। অনেক মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে, একটু স্মৃতিচারণ না করে তো পারছি না। অনেক মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে ভবানী বাবু, ভবেন বাবু, বিভূতি বাবু, রবীন বাবু, প্রধান শিক্ষক মোহিত বাবু। এরা সকলেই কি এই পৃথিবীতে আছেন কিনা জানি না। অনেক শ্রেণী বন্ধুদের কথাও মনে পড়ে। একজনের কথা প্রথমেই মনে পড়ে যে আমার পাশে বসতো, গৌতম দেশ, এখন আর এই পৃথিবীতে নেই। আর কয়েকজনের কথা বলি, সোমেন ভট্টাচার্য, স্বপন ব্যানার্জি, মানস আইচ, রমেন ভট্টাচার্য যে টালিগঞ্জ অগ্রগামীতে ফুটবল খেলতো। তারা কোথায় আছে জানি না, তবে এটুকু জানি সোমেন ভট্টাচার্য বোধহয় অশোকাতে অধ্যাপনা করেন। যোগাযোগ রয়ে গেল 5 জন বন্ধুর সঙ্গে, প্রলয় ভট্টাচার্য, দেবরঞ্জন সরকার, সন্দীপ মিত্র, আমাকে নিয়ে 5 জন, 4 জন অ্যাকচুয়ালি, অনিরুদ্ধ দাস। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মাঝে মাঝেই আড্ডা মারি, অনেক সময় অনেক জ্ঞানগর্ভ আলোচনা হয়। দেবরঞ্জন সরকার সম্বন্ধে কিছু বলা উচিত। দেবরঞ্জন সরকার আমাদের শ্রেণীর প্রথম ছাত্র। সেই সময়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে 854 নম্বর পেয়েছিল, 854, যেটা এখন তো গ্রেড ইনফ্লেশন হয়ে সকলেই তো 90-এর উপরে পায়। 854 তখন একটা মানে কিংবদন্তি নম্বর ছিল। যাই হোক, দেবরঞ্জন সরকার প্রলয় ভট্টাচার্য, অনিরুদ্ধ দাসের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি করা সম্ভব হতো না। তাদের উদ্যোগে আমরা এই জিনিসটি করছি এবং ইচ্ছা আছে আমরা আগামী বছরেও কিছু না কিছু করার চেষ্টা করব। কয়েকটি ধন্যবাদ জ্ঞাপন। প্রথমত আমি প্রধান শিক্ষক অরুণাভ আদককে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি সফল রূপায়ণের জন্য। এই অনুষ্ঠানটি আদ্যপ্রান্ত আমি উপভোগ করছি। ডক্টর সঞ্জিত ভট্টাচার্যের বক্তৃতাতে রজনী গুপ্তের যে এইরকম একটি ব্যাকগ্রাউন্ড তিনি যেরকম ভাবে তুলে ধরলেন, তার বড়ই ভালো লাগলো। কিছুই জানতাম না, খালি এইটুকুনি আমার মনে আছে। শ্রদ্ধানন্দ পার্কের ঠিক উল্টো দিকে একটি লাইব্রেরি ছিল, এখনো আছে কিনা জানি না, রজনীকান্ত গুপ্ত মেমোরিয়াল লাইব্রেরি। এখানে গিয়ে আমি অনেক বই পড়তাম, অনেক বই ওখান থেকে নিয়ে, অনেক ইংরাজি বইয়ের বাংলা অনুবাদ পাওয়া যায়। সেইখান থেকে আমি ভিক্টর হিউগোর বই পড়েছি, আরো অনেকের বই পড়েছি, সমস্ত বাংলা। আর কাকে ধন্যবাদ? এবারে অবশ্যই এরপরে আসছে পলাশ বরণ পালের কথা। পলাশ বরণ পালকে আমার অকুণ্ঠ ধন্যবাদ। তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে এই যে সময়টা বেছে নিয়ে সে যে কথাগুলি বলল, এবং সে কথাগুলি সত্যিই অনুধাবনযোগ্য। কি হতে চাই আমরা, কি হতে চাই জীবনের শেষ প্রান্তে এসে এখন মনে হয় সত্যি আমরা কি হতে চাই, সুখী হতে চাই। কিসে সুখ আসবে? নানা রকম ভাবে সুখ আসে। জ্ঞান হলো সুখের উৎস। এই ব্যাপারটা এখনো মাথায় রেখে আমি আমার ছাত্র বন্ধুদের পড়াশোনা চালিয়ে যেতে বলবো। এখন একটি অস্থির সময়, অশান্ত সময়, মনে আমার অনেক অশান্তি। যা যা ঘটছে পশ্চিমবঙ্গের সময় আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এগুলিকে অবশ্যই তো এই অশান্তিকে ঘাটে করে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু অনুরোধ থাকবে যে তোমরা পড়াশোনাটা মন দিয়ে পড়ে যাও। আমি আর এর বেশি কিছু বলবো না।
সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। নমস্কার। এবার আমি তোমরা সন্দীপ কিছু বলবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? ওই আমি যা যা বলবো বলে এসছিলাম বা ঠিক করেছিলাম সেটা তো আমার বন্ধু পরন্তপ অনেকটা বলে দিয়েছে। তবুও একটুখানি বলি যে আজকে এই সভাতে ব্যক্তিগতভাবে যদি ওখানে সশরীরে উপস্থিত থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু এই প্রযুক্তির কল্যাণে যে অপ্রত্যক্ষভাবে তোমাদের সঙ্গে যোগ দিতে পেরেছি এটা একটা বিরাট আনন্দের ব্যাপার। একটু সামান্য চালনার দিকে গেলে যে হলে আজকে তোমাদের এই মিটিংটা হচ্ছে, আমরা যখন 1962 সালে এই স্কুলে প্রথম ঢুকেছিলাম দ্বিতীয় শ্রেণীতে, প্রথম শ্রেণী ছিল না তখন ওইখানে কোনো হল ছিল না, কয়েকটা ঘর ছিল আর সেই ঘরে কিছু বইয়ের আলমারি রাখা ছিল, এই পর্যন্ত। তাও যখন নতুন স্কুল হলো, পুরনো স্কুলটা ছিল ঠিক উল্টো দিকে, আজকে যেখানে বড় বড় বিল্ডিংটা খানিকটা রয়েছে সেইখানে আমরা ক্লাস করতাম। যাই হোক, ওই যে সভা যেখানে হচ্ছে সেখানে আমাদের কিন্তু প্রায় প্রত্যেক শনিবারেই ছুটির পরে একটা ছোট্ট সারস্বত সম্মেলন নামে একটা সভা হতো। সেখানে ছাত্রেরা নিজের লেখা প্রবন্ধ, গল্প, কবিতা এসব পড়ে শোনাতো। আর উদ্যোক্তা ছিলেন আমাদেরই একজন শিক্ষক, বিভূতিনাথ ভট্টাচার্য, যার কথা আমি সবসময় মনে রাখি। যাই হোক, আজকে যে অনুষ্ঠানটা হলো এটা এত উপভোগ্য হয়েছে। সঞ্জিত বাবু রজনী গুপ্ত সম্বন্ধে যা যা বললেন এবং তার অত সুন্দর জীবন আমরা জানতামই না বলতে গেলে। আর সহজ ভাষায় সুখ কি করে পাওয়া যায় সে ব্যাপারে অধ্যাপক পলাশ বরণ পাল যা বললেন তাতে ছাত্রদের সঙ্গে সঙ্গে আমরাও নিশ্চয়ই একটু উদ্বুদ্ধ হলাম। যদিও এই বছর জীবনের শেষ পর্যায়ে এসে আমরা কি জ্ঞান অর্জন করব, কিন্তু যতদিন বাঁচি ততদিন শিখি বলে একটা কথা আছে। তো ছাত্ররা নিশ্চয়ই ওর কথায় উদ্বুদ্ধ হবে এবং সবাই সেই রান অফ দি মিল ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কম্পিউটার সফটওয়্যারে যাব, এইসব না ভেবে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা ছাত্রদের উচিত। আর এই অনুষ্ঠানটা যাদের প্রভূত পরিশ্রম ছাড়া সম্ভব হতো না, আমাদের সেই কলকাতাবাসী সহপাঠী অনিরুদ্ধ দাস, প্রলয় ভট্টাচার্য, দেবরঞ্জন সরকারকে ধন্যবাদ জানাবার ভাষা নেই। সংস্কৃত কলেজে শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অরুণাভ আদক তার সক্রিয় সহযোগিতা এবং মূল্যবান উপদেশ দিয়ে আমাদের উৎসাহ দিয়েছেন, তাকেও সশ্রদ্ধ ধন্যবাদ। অনুষ্ঠানের দুই অতিথি বক্তা এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক সঞ্জিত ভট্টাচার্য এবং অধ্যাপক পলাশ বরণ পাল, তাদের প্রচুর ব্যস্ততার মধ্যেও এই ছাত্রদের যে সম্ভাষণ করে উৎসাহ দিলেন তাতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সর্বশেষে ধন্যবাদ জানাতে হয় এই ছাত্রদের, তোমরা যারা অনেক ধৈর্য ধরে আজকের এই সভা শুনছো, তাদের একটু ধন্যবাদ না দিলে আমাদের কাজ শেষ হয় না। তোমরা জানো আজকাল বাংলা মাধ্যমের স্কুল সম্বন্ধে অনেকেরই একটা বিরূপ ধারণা আছে। এরকম একটা কথা বাজারে চলছে যে বাংলা মাধ্যমে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। আমরা আশা করি যে তোমরা তোমাদের ভবিষ্যৎ কৃতিত্ব দিয়ে এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করবে। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। খুব খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। সবাইকে আবার ধন্যবাদ। দেবরঞ্জন সরকার কিছু বলুন। নমস্কার, উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সঙ্গীতটি শুরু করছি। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল লোবন মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, মধুর নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী,
নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী হিরণ কিরণ ছবিখানি পরাণের কোথা সে বিরাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুরী তু জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি মধুরী তু জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি মানুষ মধুপ পদ তলে মুরছি পড়িছে পরিমলে মানুষ মধুপ পদ তলে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে রেখো না রেখো না রেখো না গোপনে রেখো না মনোলোকে মায়াময় ছায়াময় সাজে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। নমস্কার। আজকে আমাদের যে ক্ষুদ্র আয়োজন আমরা সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি। সকলকে একই সঙ্গে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আলাদা করে ধন্যবাদ দিলাম না এই কারণেই আমাদের সময়টা খুব সংক্ষিপ্ত। এরপরই গার্জিয়ানস মিটিং আছে, একই সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে 3টে। সুতরাং আবার বলছি সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও নমস্কার। সকলে ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।